বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডারউইনের থিওরি সম্পর্কে বলছি। ডারউইন এখন পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী। তার দুটা থিওরি আছে এবং দুটা বই আছে। একটা হলো অরিজিন অফ স্পিসিস। এই বইতে পৃথিবীর সমস্ত জীব কীভাবে উৎপত্তি লাভ করছে একটা এককোষী জীব থেকে, সেটা বর্ণনা করছে। একটা এককোষী জীব থেকে পৃথিবীর সমস্ত জীবের উৎপত্তি, এরা তার মতবাদ। মানুষও এরা অরিজিন অফ স্পিসিস সে বর্ণনা করছে এবং তার দুটা ছিল, একটা হলো ন্যাচারাল সিলেকশন আর হলো সেক্সুয়াল সিলেকশন। এখন যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের জন্য এই থিওরিটা যথেষ্ট। যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের জন্য ডারউইনের থিওরি। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা তার জন্য এই থিওরি না। যারা আল্লাহ বিশ্বাস করে তার জন্য এই থিওরি না। এখন এই উদ্দেশ্যের এই থিওরির ডারউইনের ডিসিশন অফ ম্যানে মানুষ কীভাবে উৎপত্তি লাভ করছে এবং তার সেক্সুয়াল সলিউশন বর্ণনা করছে। ডিসিশন অফ ম্যান, দি ডিসিশন অফ ম্যান ইন রিলেশন টু সেক্স। এই বইতে ডারউইন মানুষের উৎপত্তি কীভাবে হয়েছে তার বর্ণনা করছে। এবং বইটা প্রায় 1200 পৃষ্ঠার বই। এই আর্টিকেলটা একটা আর্টিকেল আমার জার্নাল অফ এন্টোমোলজি অ্যান্ড জুলজি স্টাডি পাবলিশ হয়েছে। এটা ইন্ডিয়ার পাবলন জার্নাল বা আমেরিকার শিক্ষক জার্নাল এবং এমনকি এটা এসসিলিট বা এমপিডিআই জার্নাল। এই জার্নাল সুইজারল্যান্ড কোম্পানি থেকে ইন্ডেক্সিং করা। এটা 12 ভুল নম্বর 12 নাম্বার 3 পৃষ্ঠা 142 থেকে 143 পৃষ্ঠা প্রকাশ হয়েছে। এই ভিডিওর সাথে এটা প্রবন্ধটা লিঙ্ক দেওয়া হবে, যে আপনি পুরো আর্টিকেল দেখতে পারবেন, যাচাই বাছাই করতে পারেন যে আমি ভুলকে শুদ্ধ। এখন সেক্সুয়াল সিলেকশন কি? সেক্সুয়াল সিলেকশন হচ্ছে ডারউইন বলছে সেক্সুয়াল সিলেকশনের মাধ্যমে মানুষের উৎপত্তি লাভ করছে। এই প্রায় 1200 পৃষ্ঠা ধরে বর্ণনা করছে যে ডারউইন বলছে প্রাণীর স্ত্রীরা সুন্দর সুন্দর পুরুষের সাথে মিলিত হয়, অসুন্দর পুরুষের সাথে মিলিত হয় না। যেমন এই ময়ূর, এই পুরুষ ময়ূরটা খুব সুন্দর, এর সাথে মিলিত হয়। এই হলো হরিণ, এই সিংহালা বিশিষ্ট সুন্দর হরিণের সাথে মিলিত হয়। দুটো হরিণ যদি একসাথে থাকে তার যা সিং লম্বা তার সাথে মিলিত হয়, এবং দুটো ময়ূর যদি একসাথে থাকে তা যে ময়ূরটা দেখতে সবচেয়ে সুন্দর স্ত্রী ময়ূর তার সাথে মিলিত হয়। এইটা হলো ডারউইনের সেক্সুয়াল সিলেকশন। আপনারা বলেন যে কোনো প্রাণী সুন্দর কোনো প্রাণীর স্ত্রী সুন্দর কোনো প্রাণীর সাথে মিলিত হয়েছে কিনা, আপনাদের জীবনে আপনারা দেখছেন কিনা? এখন ডারউইনের থিওরি ডারউইন দেখছে যে পাখিরা সুন্দর চেহারা এবং যার সুর বেশি তার সাথে মিলিত হয়। এই হলো ডারউইনের থিওরি একটা প্রথম যে মূল কথা। এটা তার সবচেয়ে যুক্তিপূর্ণ কথা ডারউইনের মতে, যে পাখিটা দেখতে সুন্দর, যে পুরুষ পাখিটা দেখতে সুন্দর, গলার সুর সুন্দর, সেই পাখিটার সাথে স্ত্রী পাখি মিলিত হয়। এখন আমার যুক্তি আছে 90% পাখি মনোগামী, মানে তারা জোড়া দেওয়া, স্বামী স্ত্রী জোড়া দেওয়া, এরা অন্য একটা স্ত্রী অন্য পুরুষের সাথে মিলিত হয়। 90% পাখি, 90% পাখি, কারণ তাদের বাচ্চার লালন পালন যত্নের জন্য স্বামী স্ত্রীর উভয়ের দরকার আছে। তাহলে 90% পাখির ক্ষেত্রে কিন্তু সুন্দর অলঙ্কৃত পাখির মিলিত হওয়ার কোনো সুযোগ নেই। এটা যৌন নির্বাচন বিরোধিতা করে। পরবর্তী যুক্তি আছে যে মনোমরফিক, যে পাখি অধিকাংশ পাখি, কিছু কিছু পাখি আছে স্ত্রী এবং পুরুষ একই রকম দেখতে, সুতরাং স্ত্রী পাখি পুরুষ পাখিকে পছন্দ করার কোনো সুযোগ নেই, যে সুন্দর পুরুষ পাখির পছন্দ করা এটার কোনো সুযোগ নেই। এই পাখিটা একই রকম দেখে, এই পাখি একরকম দেখে, এইটা একরকম দেখে, এইটা একরকম। তাহলে মনোমরফিক এরকম অনেক অ্যানিম্যালও আছে যারা স্ত্রী এবং স্বামী একরকম দেখতে, পুরুষ পোকা এদিকে পছন্দ করার সুযোগ নাই। মনোমরফিক এরকম কিছু কিছু আছে পলিমরফিক, পুরুষ প্রাণীগুলো অনেক রকম দেখতে, যেমন জাগুয়ার,
লাল দাগ, হালার দাগ, জাগুয়ার পুরুষ প্রাণীর ক্ষেত্রে গাঢ় দাগ আছে, হালকা দাগ আছে, বিভিন্ন ধরনের পুরুষ প্রাণী আছে। এখন স্ত্রী কোন প্রাণীর থেকে পছন্দ করবে? কোনো সুন্দর প্রাণী তো নাই। তাহলে জাগুয়ার, এই জাগুয়ার এই বিভিন্ন ধরনের। এখন স্ত্রী প্রাণীকে কোন প্রাণীটাকে পছন্দ করবে? সুন্দর প্রাণী পছন্দ করার কোনো যায় সুযোগ নাই। এই যে ডারউইনের থিওরি সেগুলোতে বিপরীত হতে পারে। আবার কিছু প্রায় 300 থেকে 500 প্রাণী হার্মোফ্রোডাইট, বাইসেক্সুয়াল, তাদের স্ত্রী লিঙ্গ পুরুষঙ্গ আছে একই প্রাণীতে। স্ত্রীতে পুরুষজনের অঙ্গ, স্ত্রীজনের অঙ্গ আছে, মানে বাইসেক্সুয়াল। এরপরে হার্মোফ্রোডাইট, এরপরে 5টা প্রজাতির আছে। সুতরাং এই জায়গায় আবার ডারউইন সেক্সুয়াল বা যৌন নির্বাচন সম্ভব না। স্ত্রী প্রাণী যারা পুরুষ প্রাণীকে পছন্দ করার প্রশ্নই ওঠে না। এগুলো হার্মোফ্রোডাইট প্রাণী। এই মাছ, কেঁচো, এই মাছ, এই শামুক, এগুলো হার্মোফ্রোডাইট প্রাণী। এখানে স্ত্রী প্রাণী, সুন্দর প্রাণী পছন্দ করার কোনো সুযোগ নেই। বিজ্ঞানীরা প্রায় 65টা এক্সপেরিমেন্ট করছে, গবেষণা করছে। সেখানে দেখছে যে ডারউইনের সেক্সুয়াল থিওরিটা ঠিক নাই। স্ত্রী প্রাণী সুন্দর পুরুষ প্রাণীকে পছন্দ করে মিলিত হয় না। মূল কথা, প্রাণী যখন হিট পিরিয়ডে পৌঁছায়, যখন তাদের উত্তেজনা শুরু হয় তখন স্ত্রী প্রাণী পুরুষ প্রাণী যে প্রাণীটা পাশে পায় তার সাথে মিলিত হয়। এখন সেক্সুয়াল সলিউশন সুযোগ আছে পলিগ্যামিয়ামে, যে সকল প্রাণী অনেকগুলো স্ত্রীর সাথে মিলিত হয়, যেমন মানুষ। যে সকল প্রাণী অনেকগুলো স্ত্রী অনেকগুলো পুরুষের সাথে মিলিত হয়, বা যে সকল পুরুষ অনেকগুলো স্ত্রীর সাথে মিলিত হয়, সেই জায়গায় সেক্সুয়াল বা যৌন নির্বাচনের সুযোগ আছে। কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাও ওই জিনিসটা হয় না, স্ত্রীটা সুন্দর পুরুষকে বলা হয়। যেমন একটা আফ্রিকার সিম্বাদের মধ্যে স্টারে থাকে একটি স্ত্রী সিম্বাজে একাধিক দলের সদস্যের সাথে মিলন করে। পুরুষরা একে অপরের মিলনে হস্তক্ষেপ করে না, করার চেষ্টাও করে না। ডান বলছে যে কম্পিটিশন হয়, ফ্লাইট হয়, ব্যাটেল হয়, কিন্তু তা কিন্তু এটা দেখা যাচ্ছে না। একটা এবং এরা এই বানগুলো কোনো সুন্দর প্রাণীও দেখে না যে এই বানরা সুন্দর ওর সাথে মিলিত তাও না। যাকে কাছে পাস হয় তার সাথে মিলিত হয়। স্ত্রী বানর কোনো সুন্দর বানর দেখে মিলিত হয় না, এবং ফাইটও হয় না, ব্যাটেলও নাই। পশমশীল বা ফারশীল আলাসার নিকটবর্তী প্রলব্ধি বংশবৃদ্ধি করে। পুরুষদের শক্তিশালী দাঁত থাকে, কিন্তু স্ত্রীরা কোনো পুরুষের কাছে দেখা যায়। প্রজননশীলে পৌঁছায় যখন তারা হাতের কাছে থাকা পুরুষটাই গ্রহণ করে। যে আমেরিকার আলাস্কা প্রবলদ্বীপে ফারশীল, এই শিলটা বংশবিস্তার করে। বংশবৃদ্ধির সময় তারা ওই দ্বীপে আসে, এসে দেখা যায় যে যার কাছে যেটা কাছে পায় সেইটার সাথে মিলিত হয়। এটা কোনো পছন্দ দেখা নেই, যার সাথে কাছে পায় তাদের মিলিত হয়। এই যে যৌন নির্বাচন, স্ত্রীরা পুরুষ প্রাণী পছন্দ করে, স্ত্রীরা সুন্দর পুরুষ প্রাণী পছন্দ করে, এই ধারণা আছে ব্রিটেনের রানী থেকে, ভিক্টোরিয়ান যুগ থেকে। ভিক্টোরিয়ান যুগে বা ব্রিটেনের রানীরা প্রচণ্ড দেশের রাজা, তারা সুন্দর পুরুষ দেখে বিয়ে করে, তাদের ক্ষেত্রে সম্ভব, কিন্তু অন্য প্রাণীর ক্ষেত্রে তো এটা সম্ভব না। আপনার কোনো দেখছেন যে একটা প্রাণীর সুন্দর একটা স্ত্রী প্রাণী সুন্দর একটা পুরুষ প্রাণীর সাথে মিলিত হচ্ছে বা হাওয়া চেষ্টা করছে, যে অসুন্দর তাকে বাদ দিচ্ছে, এরকম হয় দেখছেন? তা না, এটা ভিক্টোরিয়ান যুগে ডারউইন এটা দেখছে ওই যুগে, তখন এইটা আসছে আর কি। এগুলো কথা কিন্তু আমার কথা না, আমি বিভিন্ন বই থেকে সংগ্রহ করে এই কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমি কিছু কিছু কথা বলতেছি সংগ্রহ করে। এখন অধিকাংশ প্রাণীর প্রজনন পিরিয়ডে যখন বংশধর, তাদের সংখ্যা খুব কম। যেমন ব্যাঙ কোথায় লোক আছে কেউ যায় না,
ব্যাং, তারপর মাছ, যে দেখা যাচ্ছে চৈত বৈশাখ মাসে একটা গর্তে কয়টা মাছ আছে। ধান চাষ করছে, ধান কাটিয়ে নিয়ে গেছেন, সব ধান কাটিয়ে কীটপতঙ্গ নাই, আপনি দেখেন না কোনো কীটপতঙ্গ, কিন্তু কোথাও হয়তো একটা দুইটা কীটপতঙ্গ লুকায় আছে। মাছের গর্তে দু একটা মাছ লুকায় আছে, ব্যাং দু একটা লুকায় আছে। এখন এরা প্রজনের সময় কীভাবে পছন্দ করবে যে আমি স্ত্রী, যে স্ত্রীরা কীভাবে পুরুষ প্রাণী পছন্দ করে যে এই প্রাণীরা সুন্দর, ওর সাথে আমি মিলিত হবো, এই সুযোগে দেওয়ার নাই, পুরুষই নাই তার পছন্দ করার সুযোগ আনা। আর একটা কথা আছে, প্রাণীর তো সেন্স নাই যে এই প্রাণীটা সুন্দর, এই প্রাণীটা সেক্সুয়াল সিলেকশন বা স্ত্রীরা সুন্দর প্রাণী পছন্দ করার জন্য সুযোগ থাকা লাগবে, অনেকগুলো প্রাণী থাকা লাগবে, তারপর বুদ্ধি থাকা লাগবে, সেন্স থাকা লাগবে, কিন্তু এইগুলো প্রাণীর ক্ষেত্রে নাই। সুতরাং যারা সেক্সুয়াল স্ত্রীরা সুন্দর প্রাণীকে পছন্দ করে এই তথ্যটা ঠিক না, আপনি এটা কোনো সময় দেখেন নাই আমার মনে হয়। এখন সেক্সুয়াল সিলেকশন, স্ত্রীরা সুন্দর প্রাণীকে পছন্দ করে, এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে সম্ভব। মানুষরা সুন্দর সুন্দর পুরুষ স্ত্রী মানুষরা সুন্দর সুন্দর পুরুষ দেখে বিয়ে করলো, এটা মানুষের ক্ষেত্রে সম্ভব, কিন্তু প্রাণীর ক্ষেত্রে সম্ভব না। কিন্তু মানুষের সেন্স আছে, ইন্টেলিজেন্স আছে, এজন্য সম্ভব। কিন্তু আমরা অধিকাংশকে দেখি যে বিয়েটা ভাগ্যের জন্য, ভাগ্যের উপর আসে। অনেক কুৎসিত পুরুষ সুন্দর মেয়েকে বিয়ে করছে, আবার অনেক সুন্দর স্ত্রী দেখা যাচ্ছে কুৎসিত পুরুষের সাথে বিয়ে করছে, কম সুন্দর পুরুষের সাথে বিয়ে করছে। এটা আমরা খেয়াল করে বুঝতে হবে যে স্ত্রীটা খুব সুন্দর, স্বামীটা কালো কচু সাপ, ওই চাকরি থেকে বিয়ে করছে। তার মানে এই যে স্ত্রীরা যে সুন্দর পুরুষ পছন্দ করে, এরকম না। মানুষের বিয়েটা লাখ ভাগ্য, এবং তার আবার দেখা যাচ্ছে যে একটা পতিতা, সে কিন্তু সুন্দর মেয়ে বিয়ে পুরুষের সাথে মিলন করে না। একটা পতিতা দেখা যায় কে তাকে বেশি টাকা দিতে পারবে তার সাথে মিলিত হয়, সুন্দর অসুন্দর না, টাকা দিলে সে অসুন্দর পুরুষের সাথে মিলিত হতে পারে। তার মানে আধুনিক যুগে মানুষের সুযোগ সম্ভব আছে যে স্ত্রীরা সুন্দর পুরুষকে বিয়ে করতে পারে, কিন্তু আমরা দেখছি যে বিয়েটা সম্পূর্ণ লাখ ভাগ্যের উপর নির্ভর করে, এবং কার স্ট্যাটাস কত বেশি, কার টাকা কত বেশি। এমনকি পতিতার ক্ষেত্রে যদি পতিতাদের খুব বেশি টাকা দেওয়া যায়, তারা বয়স্ক কম সুন্দর মানুষের সাথে মিলিত হয়। তাহলে মানি অ্যান্ড স্ট্যাটাস ইজ দি ফ্যাক্টর অফ মেটিং অফ এ ফিমেল টু এ মেল হিউম্যান। সুতরাং এরা ডারউইনের সেক্সুয়াল সিলেকশন বাতিল হয়ে যায়। প্রাণীর কোনো সেন্স নেই, ইন্টেলিজেন্স নেই, তারা সুন্দর, আর অত প্রাণীর সংখ্যাও নাই যে তারা অন্য প্রাণীর সাথে একটা সুন্দর স্ত্রী প্রাণী একটা সুন্দর পুরুষ প্রাণীর সাথে মিলিত হবে। ডারউইনের সাথে যে থিওরি দিয়েছিল ওয়ালেস, ন্যাশনাল সেকশন, সেই ওয়ালেসই বসে যে মানুষ যে অসুন্দর প্রাণীর, মানুষ যে নিম্ন শ্রেণীর জীব থেকে উৎপত্তি হয়েছে এটা সে বিশ্বাস করেন না। বানর জাতি বা সিম্পাঞ্জি থেকে বা নিম্ন শ্রেণীর প্রাণী থেকে মানুষের উৎপত্তি হয়েছে, ওয়ালেস এরা বিশ্বাস করেন না। তিনি বলছেন যে মানুষের যে শৈল্পিক গুণ বা গাণিতিক দক্ষতা, অন্যান্য দক্ষতা, তার সৌন্দর্যের ভালোবাসা, ন্যায়ব্যথের প্রতি অনুরাগ, আত্মত্যাগের সাহসী আত্মত্যাগ, এই সকল মানুষের, আধুনিক মানুষের গুণাগুণ দেখা যায়। এই গুণাগুণ কোনো সময় ওই নিম্ন শ্রেণীর জীব থেকে আসে নাই। আমি বিশ্বাস করি না যে নিম্ন শ্রেণী থেকে বা সিম্পাঞ্জি থেকে মানুষের উৎপত্তি লাভ করছে। ওয়ালেস এরা বিশ্বাস করেন ওয়ালেস ডারউইনের সহযোগী ছিল। আর এই কথা বলার পর ডারউইন খুব খেপে গেলেন, রাগ করলেন, এবং ওয়ালেস এই করে তার নামটা প্রচার করলেন। এই জন্য আমরা ডারউইন থিওরি, আগে ছিল ডারউইন ওয়ালেস থিওরি, এখন আমরা বলি ডারউইন থিওরি। ওয়ালেস তার নাম প্রচার করে নিয়েছে। একটা কথা হচ্ছে যে ডারউইন কিন্তু একটা পাদ্রী ছিলেন, তার ডিগ্রি হলো
সায়েন্সে কোনো ডিগ্রি নাই, সে থিওলজি বা পাদ্রী খ্রিস্টানদের ধর্ম সাবজেক্ট থিওলজি হলো ধর্ম। আমাদের মাদ্রাসা পড়ি, খ্রিস্টানরা ওরা মাদ্রাসা পড়ে, সেটা লোকে ক্রিশ্চিয়ান কলেজ, ওই যে কী পড়ে থিওলজি পড়ে না। ডারউইনের থিওলজিতে ডিগ্রি পাস আছে, বিএ পাস আছে, এবং সে ইংল্যান্ডের একটা চার্চে 2 বছর পাদ্রীগিরি করছে। কিন্তু যখন 2 বছর পাদ্রী করে তখন তার ভালো লাগলো না, সে ক্যামব্রিজ ইউনিভার্সিটির হেলথ লন প্রফেসরের সাথে তার যোগাযোগ করলো। সে প্রফেসর না আছে, এরও মধ্যে আস্তে আস্তে সে হেসুরের সাথে বন্ধুত্ব গড়ে উঠল। এখন 5 বছর জন্য বিপুল যার ভ্রমণে যাবে এক্সকারশনে, বিভিন্ন প্রাণী পর্যবেক্ষণের জন্য, সংগ্রহের জন্য। তখন কেউ আর দেখে যায়, প্রফেসররা বছর রেখে দেখি চায়। তখন ডারউইনকে পছন্দ করলো, সে 5 বছরের এক্সকারশনে বা সংগ্রহের জন্য বিপুল জাহাজে যাবে। এই 5 বছর যে গেল বিপুল জাহাজে ভ্রমণের জন্য, সে এসে বললো যে মানুষ সব দ্বীপ এক দ্বীপের উৎপত্তি লাভ আছে, মানুষ নিউশন দ্বীপের উৎপত্তি আছে, এর জন্য সে অরিজিন অফিসিল আর ডিসিশন অফ ম্যান ইনিশিয়েশন প্রসেস। ডিসিশন অফ ম্যান ইনিশিয়েশন সেক্স যে প্রসেস আছে, মানুষের উৎপত্তি যৌন নির্বাচনের মধ্যে বা সেক্সুয়াল সিলেকশনের মধ্যে হয়েছে, যেটা আমি এখন যে কথাটা আমি বলতেছি। মানুষের বিবর্তন, মানুষ যে মানুষ থেকে উৎপত্তি হয়েছে, এরা ডারউইন কোনো বলছে যে মানুষ থেকে মানুষ থেকে উৎপত্তি লাভ করছে, এর কোনো তথ্য ডারউইনের কাছে নাই। বিজ্ঞান ভিত্তিক দরকার নাই, বিজ্ঞান দ্বারা বিশ্বাস করা ব্যাখ্যা করা যায় না। মানুষের উৎপত্তি যে নিম্নশ্রেণীর জীব থেকে উৎপত্তি হয়েছে, এটা সে তার কাছে এরকম কোনো তথ্য নাই, সে বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করতে পারে না। তবে তিনি বিশ্বাস করেন যে মানুষ নিম্নশ্রেণীর জীব থেকে উৎপত্তি লাভ করছে। কেন ল্যামার্ক ও বিশ্বাস করতেন যে বিলুপ্ত প্রাণী থেকে মানুষের উৎপত্তি লাভ করছে, তাই তিনি বিশ্বাস করেন যে মানুষ নিম্নশ্রেণীর জীব থেকে উৎপত্তি হচ্ছে, কারণ ল্যামার্ক। কিন্তু ল্যামার্কের থেকে কিন্তু ভুল। বর্তমান বিজ্ঞানীরা বিশ্বাস করেন ল্যামার্কের থেকে কোনো বিশ্বাস করেন। আবার তিনি ল্যামার্কের উত্তর দিয়েছেন ডিসিশন অফ ম্যানে বলছে যে create what must be given and believe on ল্যামার্ক থিওরি। ল্যামার্কের থিওরিকে গুরুত্ব দিতে হবে, বিবর্তনের ক্ষেত্রে ল্যামার্কের থিওরিকে গুরুত্ব দিতে হবে, ওজন দিতে হবে, হালকাভাবে নিলে হবে না। এবং সে ডিসিশন ম্যানে প্রায় 107 বার বছর ল্যামার্কের থিওরিটাকে ইউজ অ্যান্ড ডিসইউজ, অঙ্গ ব্যবহারের ফলে বৃদ্ধি পায় আর ব্যবহার না করলে বিলুপ্ত হয়। উনি বল যেমন ল্যামার্কের থিওরিটা কি, যে আগে জিরাফ ভেড়ার মতন ছিল, কিন্তু যখন খাদ্যের অভাব, তখন ক্রমে গাছের পাতা ধরার চেষ্টা করতে করতে তার গলা লম্বা হয়ে গেছে। এগুলো ল্যামার্কের কথা এবং ডারউইনরা বিশ্বাস করে। ডারউইন বলছে যে উট পাখি আগে উঠতে পারত, কিন্তু বহুদিন না হওয়ার কারণে সে এখন উঠতে পারে না। এটা ল্যামার্কের কথা, কিন্তু ডারউইনরা গ্রহণ করছে। তাহলে ডারউইনের থিওরিটা ল্যামার্কের থিওরি। ল্যামার্ক কি বলছে, ডারউইন বলছে মানুষের যে উৎপত্তি নিউশনকে উৎপত্তি হয়েছে, এরকম তথ্য তার কাছে নাই, যে সায়েন্স যারা বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা যায় না যে মানুষ নিউশনের জীব থেকে উৎপত্তি লাভ করছে। তবে তিনি বিশ্বাস করেন, কেন ল্যামার্কও অনেক আগে বিশ্বাস করছে যে মানুষ নিউশন থেকে উৎপত্তি লাভ করছে। এটা ল্যামার্কের থিওরি, ল্যামার্কের জিরাফ থিওরি। এখন এই যে মানুষ কীভাবে সিম্পাঞ্জি থেকে উৎপত্তি হচ্ছে তা দেখা আছে। প্রথমে এই সিম্পাঞ্জি এই জায়গা আছে, আর হচ্ছে এই মানুষ হয়েছে। এখন এটা কিন্তু ল্যামার্কের কথা। মানুষ বলছে, ডারউইন বলছে
আবার একটা জিনিস দেখেন যে এ একটা টু পয়ার, একটা টিরিশিরু কাঠবিড়াল, এই কাঠবিড়াল থেকে ডায়ন বসে মানুষের উৎপত্তি হয়েছে। সম্পূর্ণ এটা বিশ্বাস করে যে কাঠবিড়াল থেকে মানুষের উৎপত্তি হয়েছে। কিন্তু এই কাঠবিড়াল কিন্তু ফিলিপাইনের মলাদ্বীপে এখনও আছে, যেটা 58 বছর মিলে মানুষের উৎপত্তি হলো। তাই এই কাঠবিড়ালি কেন এখন কাঠবিড়ালি, এখন কেন মানুষের পরিবর্তন হয় না? এবং কাঠবিড়ালি যে মানুষের পরিবর্তন হয়েছে তার প্রমাণটাই দেখেন। তার প্রমাণটা এই যে কাঠবিড়ালি, এই কাঠবিড়ালি থেকে মানুষের উৎপত্তি হয়েছে। এই জায়গা থেকে এই যে নিমুর উৎপত্তি হয়েছে, এই বাংলা উৎপত্তি হয়েছে, এই বিভিন্ন জায়গা আছে যে সে কাঠবিড়ালি, এই কাঠবিড়ালি থেকে মানুষের উৎপত্তি হয়েছে। তাহলে আমরা দেখলাম কি যে এই কাঠবিড়ালি এখন মলাদ্বীপ পাওয়া যাচ্ছে, তাহলে এই কেন ওই অবস্থা আছে, এটা তো মানুষের পরিবর্তন হওয়া উচিত ছিল। তার মানে মানুষ নিম্নশ্রেণীর জীব থেকে উৎপত্তি হয় না, ডায়ন যেটা বলছে। তবে যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদের জন্য এটা যথেষ্ট। কিন্তু আমরা নামাজ কালাম পড়ি এই যুক্তির ভিত্তিতে, তারা এটা বিশ্বাস করবে না। ডারউইনের মতে আফ্রিকার 4 থেকে 5 মিলিয়ন বছর পরে মানুষের উৎপত্তি লাভ করছে নিম্নশ্রেণীর থেকে। কিন্তু জেনেটিক গবেষণা, বিজ্ঞান গবেষণা দেখা যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, পপুলেশন জেনেটিক্স, ইকোলজি, এদের থেকে দেখা যায় যে মানুষের উৎপত্তি 10,000 থেকে 20,000 বছর আগে উৎপত্তি হয়েছিল এবং সমগ্র দেশে ছড়ায় পড়ছে। তাহলে আধুনিক বিজ্ঞান বা জেনেটিক্স প্রমাণ করে যে মানুষ নিম্নশ্রেণীর দিক থেকে মানুষের উৎপত্তি লাভ করে নাই। মানুষের 20টা ফসিল পাওয়া গেছে। এই যে 20টা ফসিল পাওয়া গেছে, যে ফসিলগুলো মাথার খুলি, খুলির অংশ, খুলির অংশ, হাতের হাড়, এটা 20 পরিমাণ হচ্ছে। এবং এইভাবে দেখা যাচ্ছে এই জায়গা থেকে এই পরিবর্তন হচ্ছে, এই বান্দর থেকে মানুষের পরিবর্তন হচ্ছে। দেখা যাচ্ছে যে এই জীবগুলো বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই যে এর পূর্ব জীবগুলো সব বিলুপ্ত হয়েছে। একটা জীব এই জীবটা এই জীবটা উৎপন্ন হচ্ছে, সে বিলুপ্ত হয়েছে। এ আবার বিলুপ্ত হয়ে এই জীবটা উৎপন্ন হচ্ছে, এই বিলুপ্ত হয়ে আসবে। এবার বিলুপ্ত 20টা প্রজাতি বিলুপ্ত করে মানুষের উৎপত্তি লাভ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বিলুপ্ত জীব থেকে মানুষের কীভাবে উৎপত্তি লাভ হয়? বিলুপ্ত জীব কোনো জীব উৎপত্তি লাভ করতে পারে বিলুপ্ত জীব থেকে? এই থেকে আছে প্রবণতা ডায়নোসরের ভুল, যে একটা জীব বিলুপ্ত করে একটা জীব উৎপত্তি হলো। পাখি ডায়নোসর থেকে পাখির উৎপত্তি লাভ করছে, ডায়নোসর থেকে পাখির উৎপত্তি করছে। ডায়নোসর বিলুপ্ত করে কিন্তু পাখি এখন পাইছে। আবার পাখি ছোটো বউ কত রকম পাখি আছে, এটা ডায়নোসরের কথা। জুরাসিক যুগে সিগুরন রায়ের সাথে পাখির উৎপত্তি হয়েছে। পাখি টুনটুনি পাখি আছে, আবার ওই অস্ট্রিচ বা উট পাখি আছে। এই যে পাখি কীভাবে উৎপত্তি লাভ করলো, এটা আবার একটা ভিডিওতে আমি বলবো জ্বালা সবুজায়। এই যে মানুষের ফসিল, মাথার খুলির অংশ, এই হলো দাঁত, এর উপরে ভিত্তি করে হচ্ছে এই জীবাশ্ম বা ফসিলের উপরে ভিত্তি করে ডায়ন বসে নিম্নশ্রেণীর প্রাণী থেকে মানুষের উৎপত্তি লাভ করছে। আপনি বলেন যে এইরকম বোঝা যায়, এটা আমি বলতে পারেন যে এটা এই প্রাণী, এটা এই প্রাণী, এই জীবাশ্মটা। আর এটাকে ভিত্তি করে ডায়ন বলুন মানুষ থেকে নিম্নশ্রেণীর জীব থেকে মানুষের উৎপত্তি লাভ করলো। পরবর্তী যুক্তি আছে যে মানুষের উৎপত্তি মাছ জাতীয় প্রাণী থেকে মানুষ উৎপত্তি। ডারউইন অনুসারে বা জিওলজিক্যাল টাইম অনুসারে মাছের উৎপত্তি 4.405 মিলিয়ন বছর আগে ডিভিডিয়ান সময়কালে। উভচর প্রাণী ব্যাঙের উৎপত্তি হয়েছে 355 মিলিয়ন বছর আগে মিসিসিপি যুগে। সরীসৃপ বা সাপ জাতীয় বা কুমির জাতীয় প্রাণী উৎপত্তি হয়েছে 310 মিলিয়ন বছর আগে বা পেনসিলভেনিয়ান সময়কালে। পাখি জন্ম হচ্ছে 181 মিলিয়ন বছর আগে জুরাসিক পিরিয়ডে। প্লাসেন্টাল ম্যামাল এবং মহিষ, গরু, ভেড়া, ঘোড়া, এদের উৎপত্তি হচ্ছে 65 মিলিয়ন বছর আগে প্যারিসন যুগে। বানরের যেমন শিম্পাঞ্জি গোলের উৎপত্তি হচ্ছে 25 মিলিয়ন বছর আগে আর মাইসন যুগে। আর মানুষের উৎপত্তি হচ্ছে
কোনো বই দেখি 11 মিলিয়ন বছর আগে, আর কোনো বই আছে 4 মিলিয়ন বছর আগে। তাহলে এই সকল যুগ এত বছর ধরে এখন কেন আছে? ব্যাঙের মতন আছে, মাছের মতন আছে, শিম্পাঞ্জির মতন আছে, গরুর মতন আছে। আবার বলছে বিবর্তন কন্টিনিউয়াস, এটা চলতেই আছে এবং এখন আরও র্যাপিডলি চলতেছে। তাহলে এই মাছ, শিম্পাঞ্জি, কুমির, এই যে সরীসৃপ, উভচর প্রাণী এখন ওই অবস্থা কেন আছে? আর এই কথা কিন্তু আমি বলছি না, ওয়ালেসের একটা বই 1990 সালে, সেই বই থেকে আমি এগুলো তুলছি যে কে কোন সালে কত মিলিয়ন বছর উত্তর লাভ করে। এটাও ডারউইন ভুল পূরণ করে। ডারউইন দুইটা থিওরি, অরিজিন অফ ন্যাচারাল সিলেকশন আর সেক্সেশন, দুইটাই ভুল পূরণ করে যে এখনও কেন প্রাণীগুলো এই অবস্থা আছে। যদিও এটা কন্টিনিউয়াস অভিযোগ চলতে আছে এবং বর্তমানে আরও দূর চলতে আছে, তাহলে এই যুগগুলো কেন অন্য যুগে পরিবর্তন হয় না? এখন পর্বত হলো হ্যান্ডেল ডায়লেমা। জনসংখ্যা যদি ব্যাক করেন, যেমন আগে, এখন মানুষের সংখ্যা প্রায় 16 কোটি, ভুল হতে পারে, প্রায় 16 কোটি, কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন হলো 7.5 কোটি। তো এইভাবে জনসংখ্যা পিছিয়ে যান, তাহলে দেখা যাচ্ছে যে 10,000 বছর আগে মানুষের কোনো মানুষ ছিল না। এবং এটা প্রমাণ করে পৃথিবীর মানুষের উৎপত্তি 10,000 বছর হবে। এটা হ্যান্ডেল নাই না, আমি বলতেছি না। জনসংখ্যা পিছিয়ে দিয়েছে, তার মানে মানুষের শিম্পাঞ্জি থেকে বা নিউশ্রেণী থেকে মানুষের উৎপত্তি লাভ করে নেয়। এই যুক্তির ক্ষেত্রে, এই লজিক দ্বারা, যুক্তি দ্বারা বোঝা যায় মানুষের উৎপত্তি নিউশ্রেণী জীব থেকে হয় না। জনসংখ্যা বৃদ্ধির রেট যদি পিছাইতে যাওয়া যায়, দেখা 10,000 বছর আগে কোনো মানুষ ছিল না। এই যুক্তি দ্বারা বোঝা মানুষ নির্ভরশীল জীব বা শিম্পাঞ্জি থেকে মানুষের উৎপত্তি লাভ করে না। মানুষ যদি আপনা আপনি ডান বলছে একটা একশী লোক আপনা আপনি উত্তর লাভ করছে, সেই একশী জীব থেকে পৃথিবীর সমস্ত জীবের উত্তর লাভ করছে। তার দেয়ার ইজ নো গড, কোনো আল্লাহ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, হরিও নাই, ভগবানও নাই, কোনো কিছু নাই। সেই যদি হয় তাহলে তো মানুষ এবং পৃথিবীর অনুপ্রাণী মরবে না, মননশীল হবে না, ইমর্টাল হবে। কারণ বিভিন্ন ধর্মতে সৃষ্টিকর্তা আত্মা দেয় এবং তার যখন সময়, যখন আত্মাটা কেড়ে নেয়, লাইফ ফোর্সটা কেড়ে নেয়, তখন সে মারা যায়। ওটা মানুষ মানে তার সব কিছুই আছে, হাত পা সব কিছু, কিন্তু তার আত্মাটা নাই বলে মরে যাচ্ছে। এই আত্মাটা যে দিয়েছিল, সৃষ্টিকর্তা দিয়েছিল, আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে নিয়েছে, মানুষ মারা আছে। তাহলে যদি ডারউইন থিওরি সত্য হতো যে নির্ভরশীল জীব থেকে মানুষের উৎপত্তি হয়েছে বা এককোষী জীব থেকে সমস্ত জীবের উৎপত্তি হয়েছে, তাহলে কিন্তু মানুষ অন্য দিন ইমর্টাল হতো, মরণশীল হতো না। তাহলে এতে এ জায়গায় দেখা যায় মানুষ নির্ভরশীল থেকে উৎপত্তি হয় না এবং মানুষের সমস্ত জীব সৃষ্টিকর্তা আল্লাহ তৈরি করছে এবং তার যখন ইচ্ছা তখন তাকে নিয়ে যায়। এগুলো দেখা যায় একটা যুগ মারা যাচ্ছে, কিন্তু বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ বেশি আছে। রোগে হোক, অ্যাক্সিডেন্ট হোক, যে কোনোভাবে হোক, যে কম বয়সে মানুষ মারা যাচ্ছে, বেশি মানুষ বেশি হয়েছে। আমার আল্লাহ তাকে ওই পর্যন্ত আয়ু দিয়েছে। এই জায়গায় বোঝা যায় যে আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, যে যে ধর্ম বিশ্বাস করে তাদের ধর্ম মতে আয়ু বা লাইফ ফোর্স বা আত্মা সৃষ্টিকর্তা আছে এবং সৃষ্টিকর্তা কখন ইচ্ছা হয় তখন তাকে নিয়ে সেই আত্মাটাই নিয়ে যায়, পরে জীব মারা যায়। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এতে আমি ইন্সপিরেশন পাই। বিশেষ করে সাবস্ক্রাইব করলে ইউটিউব চ্যানেল চলবে। এর মধ্যে ভুল হলে ক্ষমা সুন্দর দেখবে না। আল্লাহ আপনাদেরকে দীর্ঘ হায়াত প্রদান করুন। ভিডিওটা ধৈর্যের সাথে শোনার জন্যে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।